আসসালামু আলাইকুম দর্শক। জুম্মা মোবারক। আজকে আপনাদের সঙ্গে এই কনটেন্টে আলাপ করব আরেফিন শুভকে নিয়ে। বাংলাদেশের অপার সম্ভাবনাময় একজন হিরো, যার সফলতার চাইতে ব্যর্থতাই বেশি। আরেফিন শুভ বেশি বুঝে। এই কথাটি কয়েকদিন আগে এক এফডিসি ঘরানার পরিচালক তার ইন্টারভিউতে বলছিলেন। এই কথাটিকে কেন্দ্র করেই আরেফিন শুভর কিছু অতীত এবং বর্তমান ভবিষ্যৎ নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। আশা করছি আলোচনার সঙ্গেই থাকবেন। যাদের হাতে ১০-১২ মিনিট সময় আছে, খিচ মেরে বসে পড়ুন মনিটরের সামনে। আরেফিন শুভর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় সেই ভালোবেসে যাই, ভালোবেসে তাই, ভালোবেসে যাই, ভালোবাসি তাই। এই আ এয়ারটেলের একটি টেলিফিল্ম সেই সময় খুবই জনপ্রিয় হয়েছিল, ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই টেলিফিল্মে আমি একটি চরিত্র করেছিলাম। সম্ভবত আরেফিন শুভর আ প্রেমটাকে বিলিয়ে দেয়া এরকম একটি চরিত্র ছিল এবং তার সেই গার্লফ্রেন্ড মারা যাবার পরে আমাদের যে কষ্ট বা মেসেজটা দেয়া, ইনফরমেশনটা দেয়া আরেফিন শুভ মারা যাওয়ার পরে। তো সবকিছু মিলিয়ে সেই আমার ওই ক্যারেক্টারটাও খুব সিগনিফিক্যান্ট ছিল। অনেকেই মনে রেখেছে এবং ওই আরেফিন শুভর সঙ্গে আমার ১ম কাজ। এর আগেও আরেফিন শুভর অনেক নাটক আমি দেখেছি। তার শুরুটা খুব কষ্টের। সোনার চামচ মুখে দিয়ে সে ইন্ডাস্ট্রিতে আসে নাই। অনেক কষ্ট করেছে শুরুতে। এমনও হয়েছে মেসে থাকছে, মেসের বিল খাবারের বিল দেওয়ার টাকা তার ছিল না। এমনও বিছানায় সে ঘুমিয়েছে যেই বিছানায় হয়তো তোশক ছিল না। এমনও দিন গেছে যে প্রযোজকের অফিসেই সে সারারাত কাটিয়ে দিয়েছে। অত্যন্ত দারিদ্রতা সে দেখেছে। কিন্তু তার হাইট, তার ফিগার, তার লুক সবকিছু মিলিয়ে সে একটা আলাদা জায়গা করে নিয়েছিল বাংলা নাটকে। বিশেষ করে ভাই ব্রাদার গ্রুপে, মুস্তাফা সরয়ার ফারুকীর গ্রুপের বিশেষ করে রেদওয়ান রনি, মোস্তফা কামাল রাজ, ইফতেখার আহমেদ ফাহমি, শরাফ আহমেদ জীবন এদের নাটকে সে দাপিয়ে তখন অভিনয় করছে। ওই সময় এফডিসির পরিচালকেরা ওই সময় থেকেই তাকে নাক সিটকায়। ওই সময় সে সিনেমায় আসবে একটি তার আ মানে যখন শুরুটা হলো যে সে আসতে চায়, তখন এফডিসির পরিচালকরা তখনই তাকে অনেক আ মানে ট্রল করেছে যে ছেলেটা লম্বা ঠিক আছে কিন্তু কুঁজো হয়ে হাঁটে। মাথার নিচের দিকে। এখন আরফিন শুভ যেই পরিসরে চলাফেরা করে, সবাই তার চাইতে উচ্চতায় কম। তো তার স্বভাবতই নিচু হয়ে তার তাকাতে হয়। যার কারণে তার একটু কুঁজা হয়েই হয়তো হাঁটতে হয়। তো সেই যে তার একটা ঝুঁকে হাঁটার প্রবণতা, সেই ঝুঁকে হাঁটার প্রবণতাকে সে ওভারকাম করেছে। সে সিনা টান করে হাঁটার প্রবণতাকে সে অ্যাচিভ করেছে, জিম করেছে, সে গান জানে, তার বডি ফিটনেস ভালো। সবকিছু মিলিয়ে সে একটা সিনেমার খোঁজে ছিল। একটা ভালো সিনেমা। এফডিসির পরিচালকেরা তাকে একেবারে সে সময় নাই করে দিয়েছে। না, তাকে নিয়ে তারা কাজ করবে না। এরকম একটা সিচুয়েশন। ঠিক সেই সময় এই শিহাব শাহীন তার হাতটা ধরল। এবং শিহাব শাহীনের 'ছুঁয়ে দিল মন' সিনেমাটা করে আরেফিন শুভ একটা ব্যাপক মাইলেজ পেল বাংলা সিনেমায় একটা রোমান্টিক হিরো হিসেবে। তারপর আর তার পেছনে তাকাতে হয় নাই। একটার পর একটা সিনেমা তার থলেতে এসে জমা পড়েছে। কিন্তু কোন সিনেমাই সে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই বা সুপার ডুপার হিট করতে পারে নাই। কোন একটা খামতি যেন রয়েই গেছে। কোথায় জানি কিসের জানি একটা অভাব। কোথায় জানি একটা শর্টেজ। এটা কেউ বের করতে পারছে না। কিন্তু আরিফিন শুভ একটার পর একটা দুর্দান্ত সম্ভাবনা দেখিয়ে একেকটা সিনেমা তার রিলিজ হচ্ছে। তারপরে যখন তার অনেকটাই তাকে নিয়ে সবাই হতাশ, তখন দীপঙ্কর দীপন তাকে নিয়ে দিল 'ঢাকা অ্যাটাক'। 'ঢাকা অ্যাটাক' আরিফিন শুভকে আরেকটা লাইফ দিল। সে ঘুরে দাঁড়ালো এবং আবার তার কাছে অনেকগুলো সিনেমা আসা শুরু হলো।
একটা পর্যায়ে গিয়ে ঢাকা-টাকার পরে আবার সে ব্লকবাস্টার সিনেমার দেখা পাচ্ছে না। তার কাছে আসলো বঙ্গবন্ধুর বায়োপিক। তার কফিনে যেন শেষ প্যারাকটাই এটা। আরিফিন শুভ আওয়ামী লীগ করে না। কোন আওয়ামী লীগের সভায় যায় নাই। সে চিন্তা করেছে অন্যান্য তিনি এই ক্যারেক্টারটা না করলে অন্য একজন করত। তবে তার বিনা পারিশ্রমিকে এই ক্যারেক্টারটা করার বিষয়টা যখন রাষ্ট্র হয়ে গেল, সেই সঙ্গে তারকে যখন সরকার ১০ কাঠার একটা প্লট দিল। যদিও এই প্লটটা সিনেমার সঙ্গে কোন কানেকশন নেই। অনেক নায়ক থেকে এই প্লট পাইছে। কিন্তু তিনি প্লটটা পেয়েছেন ওই সময়, যেই সময় তিনি বঙ্গবন্ধুর বায়োপিকটা করছেন। আবার সেই প্লটটা ফিরিয়ে নেওয়া হলো। সবকিছু মিলিয়ে আরিফিন শুভকে একেবারে কোণঠাসা করে ফেলা হলো। কিন্তু আরিফিন শুভ কিন্তু থেমে নাই। তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল বা তার ডিভোর্স হয়ে গেল। তার মা তাকে ছেড়ে চলে গেল। একটার পর একটা ডিজাস্টার তার লাইফে আসছে। কিন্তু সে থেমে নাই। তার মিশন এক্সট্রিমেও আমি তার সঙ্গে অভিনয় করেছি পার্ট 1, পার্ট 2 তে। সেখানেও তাকে দেখেছি কতটা ডেডিকেটেডলি সে কাজ করে। কো-আর্টিস্টের সঙ্গে তার কোনো কো-আর্টিস্ট তার ব্যাপারে কোনো অভিযোগ তুলতে পারবে না। কো-আর্টিস্টের সঙ্গে সে দারুণ ব্যবহার করে। পরিচালকের সঙ্গে সে কিরকম ব্যবহার করে সেই বিষয়টা আমার জানা নাই। আমার ওইভাবে স্বচক্ষে দেখা নাই। তবে অনেকের কাছ থেকে আমি শুনেছি যে সে একটা পর্যায়ে গিয়ে পরিচালককে ডিরেকশন শেখাতে শুরু করেছিল নাকি। আমি এটা শোনা কথা, আমি এটা বিশ্বাস করতে চাই না। তবে যে বিষয়টা এইবার এফডিসির এক পরিচালক বলল অন ক্যামেরায়, সেটা আমি অফ ক্যামেরায় অনেকের কাছেই শুনেছি এই অভিযোগটা। সে সেটে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সে তার পরামর্শ সে আ এটাকে বলা হয় চাপিয়েই দেয়। তো এই বিষয়টা কোন পরিচালক ঠিকভাবে নেবে না। কোন পরিচালকই নিবে না। কিন্তু আবার আ হিরোকেও এই কথাটা বলবে না। সম্পর্ক ঠিকঠাকই রাখবে। কারণ সিনেমাটা শেষ করতে হবে, কাজটা শেষ করতে হবে। কাজটা শেষ করে গিয়ে সে বিভিন্ন জায়গায় এই কথা ছড়িয়ে বেড়াবে যে, "শুভ এই কাজ করে, শুভ এরকম করে, শুভকে নিয়ে কাজ করা দায়।" আরিফিন শুভ অনেক বেশি বুঝে। সে এই ক্যামেরা এখানে বসাইতে বলে, সে নায়িকার এই কথা বলে, সে শটটা এইভাবে নিতে বলে, সে ওই সিনটা বাদ দিতে বলে। এগুলো কেন সে করে? এই ধরনের কথাবার্তা যখন সে তার অন্যান্য কলিগদের, ডিরেক্টররা অন্যান্য কলিগদের সঙ্গে আলোচনা করবে, তখন যেই সমস্ত ডিরেক্টর মনে করে যে তারা এড়িয়ে চলবে, কোন রকম ঝামেলা ছাড়া কাজ করতে চায়। এই সমস্ত হিরোদের এরকম বিষয়টা তারা এড়িয়ে চলবে। তখন তারা এই আরিফিন শুভকে এড়িয়ে চলা শুরু করে। বিশেষ করে হিমেল আশরাফ, তারপরে রায়হান রাফি তাকে নিয়ে নূর একটা সিনেমা বানিয়েছে যেটা সে রিলিজ করছে না। সম্ভবত প্রোডিউসারের সঙ্গে কোনো একটা দ্বন্দ্ব বা কোনো একটা বিষয় আছে। কিন্তু সেটা রিলিজ না করলেও পরবর্তীতে কেন রায়হান রাফি আর আরিফিন শুভকে নিয়ে কাজ করছে না? হিমেল আশরাফ কেন আরিফিন শুভকে নিয়ে ভাবছে না? বা আমরা যদি বলি আ মেহেদী হাসান হৃদয় সাকসেসফুল হয়েছে। সে যদি এই মুহূর্তে যদি আরিফিন শুভকে নিয়ে না চিন্তা করে, তাহলে ওই বিষয়টাই কিন্তু বিশেষ করে সামনে চলে আসবে। যে হয়তো তার বিষয়ে মেহেদী হাসান হৃদয় এরকম কিছু ইনফরমেশন পেয়েছে যে তাকে নিয়ে কাজ করলে এই ধরনের জটিলতা ফেস করতে হইতে পারে। তো আমার মনে হয় অ্যা সফলতা কেন আসছে না? এটা শুধুমাত্র ভাগ্যের উপরে দায়টা না দিয়ে ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করতে হবে হিরোর। সেই ব্যর্থতার কারণগুলোর মধ্যে আমার এই যে 'নীলচক্র' একটা সিনেমা আরিফিন শুভ রিলিজ হলো। সিনেমাটা খুব ভালো শুনেছি, আমার দেখার সুযোগ হয় নাই। কিন্তু somehow সিনেমাটা ওয়ার্ক করে নাই। সিনেমাটা দর্শকের কাছে গ্রহণযোগ্য হয় নাই। সিনেমাটার পাবলিসিটি ঠিকঠাক মতো হয় নাই। পাবলিসিটির কথা বাদই দিলাম। 'উৎসব' সিনেমারও কিন্তু পাবলিসিটি ঠিকঠাক মতো হয় নাই। কিন্তু 'উৎসব' তো দাপিয়ে বেড়াচ্ছে। তো আরিফিন শুভর যে বিষয়টা প্রয়োজন, কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিটা খুব ইম্পোর্টেন্ট। একটা সিনেমা হাতে নেওয়ার আগে সিনেমার গল্পটাকে খুব ভালো করে সে যদি নিজে না বুঝতে পারে, আরো ৮-১০ জনকে দিয়ে গল্পটা পড়ায়ে বুঝায়ে তারপরে সেই সিনেমায় ইন করা উচিত। একটা সিনেমা দিন শেষে হিরোকে ম্যাটার করে না যদি গল্পটা ভালো হয়। দিন শেষে পরিচালক ফ্লপ না হিট সেটা ম্যাটার করে না যদি গল্পটা ভালো হয়। দিন শেষে বাজেট কত সেটাও ম্যাটার করে না যদি গল্পটা ভালো হয়। উৎসব সিনেমার বাজেট কত? খুবই অল্প বাজেট। সেই সিনেমাটা ওয়ার্ক করছে।
এরকম পরাণের বাজেট খুবই অল্প ওয়ার্ক করেছে। মনপুরার বাজেট অল্প ওয়ার্ক করেছে। তো অনেক সিনেমা আছে যেগুলো সুন্দর গল্প নির্ভর সিনেমা। সেই বিষয়গুলোর দিকে ফোকাস করতে হবে। ভালো, ভালো গল্প বেছে নিতে হবে এবং ভালো ডিরেক্টর বেছে নিতে হবে। প্রয়োজনে সিনেমা করব না। প্রয়োজনে ভালো একজন ডিরেক্টরের সিনেমা বছরে একটাই করব। আর কোন সিনেমা আমি করব না। বছরে ১০ টা সিনেমা করার চাইতে বছরে একটা ভালো সিনেমা করা অনেক ইম্পোর্টেন্ট একজন সাকসেসফুল অ্যাক্টরের জন্যে, একজন সাকসেসফুল হিরোর জন্যে। আমার মনে হয় আরিফিন শুভ অলরেডি এই সবকিছুই বুঝে ফেলেছেন। এই সবকিছুই তিনি তার আয়ত্তে নিয়ে এসেছেন। আ তিনি সবকিছুকে এখন নতুন করে তার আবার আরেকটা রিফ্রেশ দিয়েছে তার লাইফকে। এর পরবর্তীতে আরিফিন শুভকে নিয়ে যদি নতুন কোন সিনেমা আসে, সেই সিনেমাগুলো আমার মনে হয় না দর্শকদেরকে আর হতাশ করবে। বাংলাদেশে সিক্স প্যাক আছে। বাংলাদেশে শার্ট খুলে স্বাচ্ছন্দ্যে ক্যামেরার সামনে দাঁড়াবে। এরকম একটা নামই আসে, সেটা আরিফিন শুভ। বাইসেপ, সিক্স প্যাক, চেস্ট এগুলো দেখাবে একমাত্র আরিফিন শুভই আছে এই মুহূর্তে। হাইট, অ্যাক্টিং, ডান্স, সিঙ্গিং, কস্টিউম মানে পোশাকের যে আধুনিকতা সবকিছু মিলিয়ে আরিফিন শুভ একটা প্যাকেজ। একেবারেই একটা প্যাকেজ। এই প্যাকেজটাকে যদি কেউ সিনেমায় কাস্ট করে কাজে লাগাতে না পারে, সেটি অবশ্যই সেই ডিরেক্টরেরও ব্যর্থতা। তবে সবার আগে শুরুটা তো যে করবে তার ব্যর্থতা। মানে কোন গল্পে আমি কাজ করব আর কোন গল্পে আমি কাজ করব না, সেটাও বিবেচনা করার বিষয়। আরিফিন শুভর যে ফিজিক তাকে অ্যাকশন সিনেমাতেই সবচেয়ে বেশি মানায়। তার বেছে, বেছে অ্যাকশন সিনেমাগুলো আগে করা উচিত। বেছে, বেছে অ্যাকশন সিনেমায় তার বেশি অন্তর্ভুক্তি থাকা উচিত। আর বাংলাদেশের দর্শক অ্যাকশন সিনেমা খুব বেশি পছন্দ করে। অ্যাকশন করতে গিয়ে তার শোল্ডার ডিসলোকেট হয়ে গেছে। সে বহুদিন সে ক্যামেরার সামনেই দাঁড়াইতে পারে নাই। অ্যাকশন সিনেমা তার হয়তো বিধিনিষেধও আছে। আমি জানি না। তবে অ্যাকশন এ সে ডামি ব্যবহার করতে পারে ইচ্ছে করলে। তার ডামি অ্যাকশন করবে। যেটা হয় সচরাচর হয়ে থাকে। সেইভাবে আরিফিন শুভর একটা নির্দিষ্ট ছকে হাঁটা উচিত। যেই ছকে সে একটার পর একটা ভালো সিনেমা উপহার দিতে পারে এবং নির্দিষ্ট ডিরেক্টরের গণ্ডিতেও তার থাকা উচিত। শিহাব শাহীন দীর্ঘদিন পরে আরেকটা সিনেমা বানালেন, সেই সিনেমায় কেন আরিফিন শুভ থাকলো না? একজন ডিরেক্টর যখন তাকে নিয়ে ১ম কাজ করে, তাকে নিয়ে ২য় কাজ ওই ডিরেক্টরের করতে হবে। ৩য় কাজ করতে হবে। এমন হওয়া উচিত। ডিরেক্টর ফ্রেন্ডলি আর্টিস্ট যদি হয়, তাহলে আরিফিন শুভকে নিয়ে যদি একবার কেউ কাজ করে, সে বারবার কাজ করবে। বোধ করি আ শুভকে নিয়ে যে মিস আন্ডারস্ট্যান্ডিং ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে, আমার মনে হয় এটি কেটে যাবে এবং আমাদের দেশে একজন ভালো সম্ভাবনাময় হিরো আছে। তাকে কাজে লাগাতে পারলে আমাদের ইন্ডাস্ট্রি উপকার হবে। আরিফিন শুভর ভবিষ্যৎ সিনেমার জন্যে অনেক শুভকামনা।